হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছ যে নতুন টেস্ট পেপার বেরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি বেরিয়েছে, বেশি দিন হয়নি, 2-4 দিন হয়েছে বেরিয়েছে। তো একদম দেখতে পাচ্ছ 2021-22 লেখা আছে এখানে। তো নতুন টেস্ট পেপার একদমই। আর এটা আমার পুরনো টেস্ট পেপার, এটা 20-21, আর এটা নতুন টেস্ট পেপার। তো পুরনো টেস্ট পেপার থেকে অনেক অঙ্ক তোমাদেরকে করিয়েছি, তো আজ থেকে নতুন টেস্ট পেপারের অঙ্কগুলো সলভ করাবো। তো প্রথম পেজ হলো আমরা ম্যাথের পেজ নাম্বার 17 সলভ করব। তো ম্যাথের পেজ নাম্বার 17-এ যাওয়া যাক, অর্থাৎ ম্যাথের ফার্স্ট পেজ 17 পেজে আছে কিন্তু। তো পেজ নাম্বার 17-এ চলো। তো পেজ নাম্বার 17-এ কী রয়েছে বলেছে, আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূল তার একটা অনুপাত দিয়েছে 25:27 হলে বার্ষিক সুদের হার কত হবে। ঠিক আছে, এখানে 2%, 4%, 6% নাকি 8%। ওকে, তো চলো, এটা হলো 1-1। তো আমরা কি 1-1 কী বলেছে, তাহলে আমাদের কী কী আমাদের অনুপাত দিয়েছে, তাহলে কি দিয়েছে? প্রথমে আসল, এটা ধরে নিলাম, লেট আসল, তোমরা ধরেই লিখতে পারো, পি ইকুয়াল টু 25x ধরলাম, যেহেতু অনুপাতে আছে তাই আমরা এক্সাক্ট 25 ধরবো না, 25x। এবার সবৃদ্ধিমূল মানে সুদাসল। ঠিক আছে, তোমরা সবৃদ্ধিমূল শুনে এটা কিন্তু ঘাবড়ে যাবে না, সবৃদ্ধিমূল মানে হলো সুদাসল, যেটাকে বলে অ্যামাউন্ট। ওকে, ইংলিশে 27x, তাহলে আসল 25x আর সুদাসল যদি 27x। আবারও বলছি, সবৃদ্ধিমূল মানে সুদাসল কিন্তু। তো সবৃদ্ধিমূল শুনে তোমরা ঘাবড়ে যাবে না। তাহলে এবার কী হবে, সুদ বের করবো আমরা। সুদ আই ইকুয়াল টু, সুদাসল থেকে যদি আমরা আসল মাইনাস করি তাহলে সুদ পাওয়া যায় এত টাকা, প্রতিটা টাকা লিখবে। ঠিক আছে, এত টাকা। তো কত হবে, যদি আমরা 25 থেকে কী করবো, 27 মাইনাস করবো, তাহলে 2x টাকা। ওকে, তো আমরা সুদ পেলাম। আর কি, এবার হলো সময় টি ইকুয়াল টু কত, বার্ষিক মানে 1 বছর। আর সুদের হার বের করতে হবে, সুদের হার আর ইকুয়াল টু বের করতে হবে। তো আমরা কি জানি, সরল সুদ আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, তাই তো? এটা আমরা জানি। বা আই এর মান কী দিয়েছে, আই এর মান হলো 2x ইকুয়াল টু পি এর মান কত, পি এর মান 25x, পি মানে আসল, 25x ইন্টু, এটা ইন্টু পয়েন্টও দিতে পারো তোমরা, ইন্টু টি এর মান, কেন পয়েন্ট দিলাম, কারণ এক্স আর গুণের মধ্যে পার্থক্য বোঝা যাবে না। টি এর মান 1 ইন্টু আর, বা তোমরা ক্রস ছোট্ট করে গুচ্ছিন্ন দিয়ে দাও, অসুবিধা কি, এটা 100। তো আমরা কি করব, 25 দিয়ে আমরা 100কে কেটে দিলাম, তাহলে কত হবে, 4। ঠিক আছে, এবার আমরা কোনাকুনি গুণ করব। দেখো এক্স কেটে গেল, এই এক্স কেটে গেল, তাহলে আমরা কোনাকুনি গুণ করলে থাকবে কত, আর ইকুয়াল টু 8। তাহলে অ্যান্সার কত হবে, আর মানে কি, সুদের হার আর, তাহলে সুদের হার ইকুয়াল টু 8%। অ্যান্সার কত নম্বরে 8% আছে, কত নম্বরে, ডি নম্বরে 8%। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই লিখে নাও, আমরা পরের অঙ্কে চলে যাব। একের 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে বলেছে, কোনো ব্যবসায় দুই ব্যক্তির এক্স টাকা এবং ওয়াই টাকা যথাক্রমে 9 মাস এবং 6 মাসের জন্য নিয়োজিত করলে তাদের লভ্যাংশের অনুপাত কত। তো খুবই সহজ এটি। ঠিক
ঠিক আছে। এবার লাভ লাভ সবসময় কি মূলধনের নিয়োজিত মানে বিনিয়োগের উপরই হয়, ঠিক আছে। তো আমরা এক লাইনেই করে ফেলবো এটা। দুই ব্যক্তির লাভের অনুপাত। দুই ব্যক্তির লাভের অনুপাত কি হবে? প্রথম ব্যক্তি কি দিয়েছে? প্রথম ব্যক্তি এক্স টাকা দিয়েছে 9 মাসের জন্য, তো এক্স ইন্টু 9/2। দ্বিতীয় ব্যক্তি মানে ওয়াই, দুই ব্যক্তি তো না, এখানে এক্স ওয়াই বলে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ প্রথম ব্যক্তি, তাহলে প্রথম ব্যক্তি এক্স টাকা দিয়েছে 9 মাসের জন্য, তাহলে দ্বিতীয় ব্যক্তি কত টাকা দিয়েছে? ওয়াই টাকা দিয়েছে 6 মাসের জন্য, তাহলে কি হবে? 9x/6y। এবার এটা আমরা কাটাকুটি করব, 3 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে 3 দিয়ে করলে হবে 3x/2y। দেখো আমরা অ্যান্সার পেয়ে গেছি। কত নম্বরে আছে? বি নম্বরে। তাহলে অ্যান্সার বি, 3x/2y, এটা হলো অ্যান্সার। তো সময় নষ্ট করব না, চলে যাব পরের প্রশ্নে, ঠিক আছে। তো আমরা কিন্তু প্রচুর অঙ্ক করব আজকের ক্লাসে। তো পরের প্রশ্ন কত? 1-এর 3 নম্বর, ঠিক আছে। তো 1-এর 3 নম্বরে কি বলেছে? 1-এর 3 নম্বরে বলেছে 3x² - 4x + k = 0। 3x² - 4x + k = 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয় মানে রুটস, বীজদ্বয়ের গুণফল 5 হলে k এর মান কত হবে? k এর মান হবে মানে 4টে পয়েন্ট দিয়ে দিছে। তাহলে ধরি এর বীজদ্বয় কী হবে? ধরি বীজদ্বয় আলফা আর বিটা, ঠিক আছে। আমরা বীজদ্বয় কী ধরলাম? আলফা আর বিটা। এখানে দেখো, এখানে আমরা এই সমীকরণে কি করতে পারি? এখানে a = +3, প্লাসটা লেখার দরকার ছিল না। b = -4, c = +k, ঠিক আছে। প্লাস না লিখলেও হবে, ঠিক আছে, কিন্তু মাইনাস চিহ্নটা তোমরা অবশ্যই লিখবে। তো এটা হলো এই সমীকরণের। তো যাই হোক, আমরা কি জানি? আমরা জানি বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয় আলফা অ্যান্ড বিটা, তাহলে বীজদ্বয়ের গুণফল, ঠিক আছে। বীজদ্বয়ের গুণফল কি হবে? বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা মনে আছে তোমাদের? বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা হলো c/a, আর বীজদ্বয়ের মানে সমষ্টি কিন্তু -b/a হতো, ঠিক আছে, কিন্তু এটা গুণফল, তাহলে c/a, এটা যেন মনে থাকে। তাহলে আলফা ইন্টু বিটা = c/a। তাহলে এই বীজদ্বয়ের গুণফল কি দিয়েছে? 5, তাই তো। তাহলে মানগুলো বসিয়ে দিই। তাহলে আলফা ইন্টু বিটা = কী হবে? সি এর মান হলো k আর a এর মান হলো 3 +3, ওকে। তাহলে এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন্স মানে প্রশ্ন অনুসারে কি এই যে গুণফল বলে দিয়েছে, দেখো বীজদ্বয়ের গুণফল 5, তাহলে 5 = k/3, তাই তো। এবার আমরা কোনাকুনি গুণ করব, k = 3 × 5 মানে 15, ওকে। তাহলে এটা সি নম্বরে আছে, সি নম্বরে 15, তাহলে সি নম্বর রাইট। এইবারে আমরা চলে যাব 1-এর 4 নম্বরে। তো 4 নম্বরে কি বলেছে? 4 নম্বরে দেখো, 4 নম্বরে বলেছে অকেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা এ বি এবং সিডি, অ্যাঙ্গেল এ ও বি = 60 ডিগ্রি এবং বৃত্তটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে ত্রিভুজ সি ও ডি এর ক্ষেত্রফল কী হবে তা নির্ণয় করো। যদিও মান দিয়ে দিয়েছে, তো যাই হোক আমি একটা সার্কেল এঁকে নিয়েছি এবং আমাদের যে জ্যা দুটো দিয়েছে সেই জ্যা দুটো আমরা কিন্তু এখানে অঙ্কন করেছি, ওকে। তো চলো এবার আমরা বাকিটা অঙ্কন করি। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা
এটা এটা জয়েন করে দেবো, এটা 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 জয়েন করে দিলাম। ওকে, অর্থাৎ ও কমা এ, ও কমা সি, ও কমা ডি, ও কমা বি অ্যান্ড ও কমা এ কী করলাম আমরা জয়েন করে দিলাম। ঠিক আছে, তাহলে এ বি আর সিডি হলো দুটি সমান কর্ড মানে জ্যা, আর মান কত দিয়েছে, মান দিয়েছে হলো অ্যাঙ্গেল এ ও বি, তাই তো, এ ও বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এ ও বি কোনটা, এ ও বি মানে কোনটা দিয়েছে, এ ও বি, তাই তো, এ ও বি, তাহলে এটা 60 ডিগ্রি দিয়েছে। ওকে, এ ও বি 60 ডিগ্রি দিয়েছে। তো চলো এবার আমরা লিখি। তো এ ও বি আমরা এ ও বি কী পেলাম, 60 ডিগ্রি। আচ্ছা, এ ও বি যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে, মানে সিওডি। তাহলে অ্যাঙ্গেল সিওডি এটাও 60 ডিগ্রি। কেন, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, কারণ বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। এই বিপ্রতীপ কোণ, এটা এই কোণটা আর এই কোণটা সবসময় এটা বিপরীত কোণ, তো এটা আর এটা সবসময় সমান হয়। তাহলে সিওডি কী হবে, সিওডিও আমাদের 60 ডিগ্রি হবে। এবার আমরা কি লিখতে পারি, ওসি ইকুয়াল টু ওডি। কেন, কারণটা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, একই বৃত্তের ব্যাসার্ধ। এইবারে দেখো আমাদের আমাদের চেয়েছে কোনটা, আমাদের চেয়েছে হলো ট্রায়াঙ্গেল সিওডি। ট্রায়াঙ্গেল সিওডি, এই যে ট্রায়াঙ্গেল ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রফল, তাই তো, এর এরিয়া আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদের একটি কোণের মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। কি পেয়েছি, অ্যাঙ্গেল সিওডি এর মান 60 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখো আরেকটা কী পেলাম, ওসি ইকুয়াল টু ওডি, মানে এই 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 বাহুটা আর এই বাহুটা সমান। কেন, এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটি ত্রিভুজ, কোন ত্রিভুজ, সিওডি, এই ত্রিভুজের দুটি বাহু সমান, মানে এই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো। যদি তাই হয়, দুটি বাহু সমান হয়, তাহলে দুটি অ্যাঙ্গেলও সমান হবে। ওকে, দুটি অ্যাঙ্গেলও, দুটি বাহু ত্রিভুজ সমান হলে দুটি এই অপোজিট অ্যাঙ্গেল দুটি সমান হবে। তাহলে এই অ্যাঙ্গেল দুটির নাম কি, ও সি ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও ডিসি, তাই তো, ও ডিসি। এবার এদের মান কি করে বের করবো, এই ওসিডি বা ওডিসি, আমরা একটি অ্যাঙ্গেলের মান জানি। ঠিক আছে, তাহলে তিনটে অ্যাঙ্গেলের প্লাস করলে হবে 180 ডিগ্রি, তাই তো। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা একটি অ্যাঙ্গেল বাদ দিয়ে দিই, মানে 60 ডিগ্রি বাদ দিয়ে দিলাম, আর 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে প্রতিটা অ্যাঙ্গেলের মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কত হবে, এটা হলে 60 ডিগ্রি। ওকে, কারণ কি, 180 ডিগ্রি 60 বিয়োগ করলে হবে 120 ডিগ্রি, 120 ডিগ্রিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 60 ডিগ্রি। তাহলে ওসিডি 60 ডিগ্রি, ওডিসি 60 ডিগ্রি এবং সিওডি 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা কী দাঁড়ালো, এই কোণ, এই কোণ, এই কোণ, প্রতিটা কোণ সমান, তাই তো। এবার প্রতিটা কোণ যদি সমান হয় তাহলে প্রতিটা বাহুও সমান হবে, বুঝলি। তাহলে আমরা এটা বলতে পারি, এটা প্রতিটা বাহু সমান, প্রতিটা কোণ সমান, তাহলে এটা সমবাহু ত্রিভুজ। তাহলে অ্যাঙ্গেল সিওডি হলো একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে এর প্রতিটা বাহু সমান। তাহলে ওসি ইকুয়াল টু ওডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, তাই তো, 6 সেন্টিমিটার। কারণ ব্যাসার্ধ কী দিয়েছিল, ব্যাসার্ধ 6 সেন্টিমিটার দিয়েছিল, তাই এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এই প্রতিটার মান 6 সেন্টিমিটার। যেহেতু প্রুভ হলো যে এটাও এদের সাথে সমান, তাহলে এর মানও 6 সেন্টিমিটার, তাহলে সিডিও 6 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের সকল বাহু সমান হয়, সকল বাহুর দৈর্ঘ্য। এবার আমরা এর ক্ষেত্রফল বের করব।
ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রফল। এবার তোমরা সবাই লিখে রাখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সবাই মনে রাখবে। ঠিক আছে, তো আমি এখানে লিখছি পরের লাইনটা। ও আচ্ছা, এখানে তোমরা কিন্তু এককটা লিখতে ভুলবে না কিন্তু, বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাকে বাধ্য হয়ে এখানেই লিখতে হবে। তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহুর মান কত 6 সেন্টিমিটার, তাহলে 6 ইন্টু 6 বা 6 স্কোয়ার আমি দিলাম না, 6 ইন্টু 6 বর্গ সেন্টিমিটার তোমরা লিখবে। তাহলে 2 2 4, 3 2 6, আবার 2 দিয়ে এটাকে কাটলে 2 কে 2, 3 2 6। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, 3 ইন্টু 3 9 ইন্টু √3 বর্গ সেমি। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার 9√3। এবার 9√3 কোথায় আছে, এ নম্বরে আছে, এই হলো কারেক্ট, 9 ইন্টু √3 বর্গ সেমি। 5 নম্বর প্রশ্নে চলে যাব। 5 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হলো এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ স্মল আর এবং বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে বৃত্ত দুটি কেবলমাত্র একটি সাধারণ স্পর্শক থাকবে। ভালো করে পড়বে কিন্তু, কেবলমাত্র একটি সাধারণ স্পর্শক থাকবে যদি, এবার কয়েকটা এখানে কন্ডিশন দিয়েছে, মানে উত্তর 4টের মধ্যে কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে বলে রাখি, শুধুমাত্র একটি সাধারণ স্পর্শক তখনই হবে যখন একটি ট্রায়াঙ্গেলের ভিতরে আর একটি ট্রায়াঙ্গেল আঁকবো, তখনই কিন্তু আমরা একটি সাধারণ স্পর্শক পাবো। এবার এটা যদি এই ট্রায়াঙ্গেলটা যদি আর অঙ্কের ভাষায় কি বলতে পারি, ওহ মানে রাত হয়ে গেছে তো তাই বিড়াল ডাকছে, তো যাই হোক তোমরা কিছু মনে করো না। তো এটা অঙ্কের ভাষায় কি বলতে পারি, যে একটি বড় বৃত্তের এবং ছোট বৃত্তটি এর অন্তঃস্পর্শ করেছে। ঠিক আছে, এটাকে যদি বহিঃস্পর্শ করতো, মানে বাইরে থেকে স্পর্শ করতো, ঠিক আছে, তাহলে কি হতো, তাহলে কটি, তাহলে কিন্তু দুটি সাধারণ স্পর্শক পেতাম। হ্যাঁ, আচ্ছা, যদি এটা স্পর্শই না করতো, একটু দূরে দূরে যদি হতো এদের ডিস্টেন্সটা, তাহলে কি হতো, তাহলে কিন্তু এই দেখো এখানে একটি, এখানে একটি, দুটি, তারপরে এদিক দিয়ে একটি, তিনটি, এই দিক দিয়ে একটি, চারটি সাধারণ স্পর্শক পেতাম। তাহলে একটি কখন পাবো, একটি পাবো তখনই যখন বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করবে। ঠিক আছে, তাহলে আমরা করেছি। এইবারে এটা হলো কি, এটা এবি দেওয়াটা ঠিক হয়নি, যেহেতু বৃত্ত দুটির সেন্টারের নাম এবি, তাহলে এটা তোমরা পি কিউ দিতে পারো, কমন ট্যানজেন্টটার নাম। তো আমাদের তাহলে কন্ডিশন কি কি হতে পারে, এই যে এটা এবি আর মাইনাস এটা, মানে বড়টার থেকে যদি আমরা ছোট আরটাকে আমরা মাইনাস করি তাহলেই কিন্তু আমাদের এটা হবে। ঠিক আছে, তো এটা কত নম্বরে আছে, এটা এটা আছে সি নম্বর, এবি ইকুয়াল টু আর মাইনাস আর। এই ক্ষেত্রে বলে রাখি, তোমাদের আঁকা কিন্তু এর থেকে ভিন্ন হতে পারে, তো যার আঁকা যেমনই হোক না কোনো, অ্যান্সার কিন্তু এটাই আসবে, এবি ইকুয়াল টু আর মাইনাস আর। ওকে, যাই হোক তোমরা কেমন করে বৃত্ত আঁকলে ঠিক আছে আমাকে জানিও, কারণ স্পর্শক তো অনেকভাবে আঁকা যায়। যেমন একটা দেখো, এটা তো যদি এরকম হয় তাহলে এই দেখো একটাই হচ্ছে কিন্তু, যাই হোক, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এটা মানে মাথায় রাখবে সবসময়, বা অ্যান্সার এ বি ইকুয়াল টু আর মাইনাস আর। ওকে, তাহলে চলো পরের প্রশ্নে চলে যাই। 5 নম্বর তো হয়ে গেল, এবার 6 নম্বর। এবার দেখো 6 নম্বরে কি বলেছে, 6 নম্বরে বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:9 হলে তাদের আয়তনের অনুপাত কি হবে। ঠিক আছে, আয়তনের অনুপাত। ওকে, চলো তাহলে বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই কথা, তোমরা কিন্তু এতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি লিখব, গোলকের, সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, 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 সমগ্র তলের ক্ষেত্রফল,
ক্ষেত্রফলের সূত্র কি 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। বর্গ এককটা কিন্তু লিখবে। এই আরটা কি, আর হলো ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। এবার কি বলেছে দেখো, দুটি গোলক, তাহলে এখানে সমগ্র মানে বক্রতলের অনুপাত দিয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, 4 পাই r1 স্কোয়ার একটা ব্যাসার্ধ ধরে নিলাম, 4 পাই r2 স্কোয়ার আরেকটা গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম। তাহলে সেটার মান কি দিয়েছে 1/9, মানে 1:9। তাহলে এই গোলকটার ব্যাসার্ধ ধরেছি r1, এই গোলকটার ব্যাসার্ধ ধরেছি r2। তাহলে r1 কি, r1 হলো প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ। ওকে, r2 কি, r2 হলো দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে। এটা তো গেল। এবারে এই 4 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, এটা আর কাটার দরকার নেই যেহেতু 1/9 আছে। এবার আমরা কি লিখতে পারি, পরের লাইনে লিখতে পারি r1/r2 তার হোল স্কোয়ার, এদিকে লিখতে পারি 1/3 তার হোল স্কোয়ার, মানে 1/9 কে কি লিখতে পারি 1/3 তার হোল স্কোয়ার, বা r1 to r2 ইকুয়াল টু 1/3, কারণ এই আর স্কোয়ার ক্যান্সেল হলো। কি করে হলো, a টু দি পাওয়ার n ইকুয়াল টু b টু দি পাওয়ার যদি n হয় তাহলে আমরা লিখতে পারি a ইকুয়াল টু b, এই n ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। এটা তোমরা অনেকে জানো, তাও বলে রাখলাম। ওকে, আমরা তাহলে কি পেলাম, আমরা পেলাম হলো বা r1 এবং r2 অর্থাৎ ব্যাসার্ধ দুটির অনুপাত পেলাম, ঠিক আছে। r1 আর r2 এর একটা মান আমরা পেলাম। ওকে, তাহলে গোলকের আয়তনের কি সূত্র, গোলকের আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব, ঘন একক, ঠিক আছে, ঘন একক। ওকে, তাহলে আমরা কি লিখবো, আচ্ছা 1/3 এটা মনে রেখো। r1 ইকুয়াল টু r2 ইকুয়াল টু 1/3, এটা আমরা পেয়েছি, এই মানটা সবাই মনে রেখো। তাহলে গোলকের আয়তনের ফর্মুলাটা আমরা এখানে লিখেছি। এবার যেহেতু গোলকের অনুপাত বের করতে বলেছে, তাহলে আমাদের দুটো গোলক লাগবে, অর্থাৎ 4/3 পাই r1 তার কিউব, আর এখানে লাগবে 4/3 পাই r2 তার কিউব। কেন, কারণ কি, আমাদের দুটো গোলক, একটার ব্যাসার্ধ r1 আর একটার ব্যাসার্ধ r2। তাহলে 4/3 ক্যান্সেল হয়ে গেল, আর পাই পাই ক্যান্সেল হয়ে গেল, মানে কেটে গেল আর কি, ঠিক আছে। তাহলে কি থাকলো, r1 r2 মানে r1 কিউব r2 কিউব। তাহলে এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি, নিচের লাইনে লিখি, এটাকে আমরা লিখতে পারি r1 r2 তার হোল কিউব। তাহলে r1 r2 এর মান আছে, দেখো r1 এর এবং r1 r2 এর মান কত, 4/3, ঠিক আছে। r1 r2 মানে 4/3, তাহলে এর কিউব হবে, r1 r2 এর মান 4/3, তাহলে কিউব, ঠিক আছে। তাহলে এই 4 মানে কি, না 4/3 না, 1/3, এটা 1/3 পেয়েছিলাম, 1/3, তাহলে 1/3 এর কিউব, ঠিক আছে, 1/3 এর কিউব। এখানে তোমরা 4/3 লেখো না প্লিজ, এইখানে লিখে রেখেছিলাম, আমি খেয়াল করিনি, ঠিক আছে। তাহলে r1 আর r2 এর মান কত, 1/3, r1 r2 এর মান 1/3 তার কিউব, ঠিক আছে। তাহলে এবার 1 মানে 1 ইন্টু 1 ইন্টু 1, 3 ইন্টু 3 ইন্টু 3 ইকুয়াল টু 1/27। ওকে, তাহলে r1 and r2 এর মান কত পেলাম, 1/27। তাহলে এর অনুপাত কি হবে, r1 is to r2 equal to 1 is to 27।
7, তাহলে গোলকের এটা কত নম্বরে আছে? তাহলে গোলকের আয়তনের অনুপাত 1:27, বি নম্বরে আছে, বি নম্বরে 1:27। ঠিক আছে, তো চলো আমরা এবার শূন্যস্থান পূরণে ফিরে যাই। তো এবার আমরা কি করব? এবার আমরা করব শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান 2 এর 1 নম্বরে কি আছে? বার্ষিক x% হার সরল সুদে 120 টাকার 10 মাসের সুদ কত টাকা? ঠিক আছে, শূন্যস্থানে তো এটা ইজি দিয়েছে একটা। যাই হোক, তাহলে সুদের হার, আচ্ছা, আসল সরল সুদে এত টাকা, তাই তো? তাহলে আমরা আসল, তোমরা আসল পি ইকুয়াল টু 120 টাকা, তোমরা আসল মানে বানান করে আসল লিখবে, আসল পি ইকুয়াল টু 20 টাকা, ওরকম লিখবে, আমি লিখছি না। আর আর সুদের হার আর ইকুয়াল টু x%, তোমরা কিন্তু সুদের হার লিখবে এখানে কথাটা। তারপরে সময় টি ইকুয়াল টু, এবার এখানে দেখো 10 মাস দিয়েছে, তাহলে আমরা সেটাকে বছরে কনভার্ট করব, 10 × 12 বছর। ঠিক আছে, তাহলে সুদ আই ইকুয়াল টু বের করতে হবে। তাহলে আমরা কি জানি? আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, তাই তো? তাহলে পি এর মান কত? পি এর মান হলো 120 ইন্টু টি এর মান হলো 10/12 ইন্টু আর এর মান কত? এক্স বাই 100। তাহলে 12 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 10। ওকে, তাহলে এই জিরো এই দুটো জিরো আমরা কেটে দিতে পারি, তাহলে হলো কত? এক্স। তাহলে সুদ কত? সুদ এক্স টাকা। তাহলে শূন্যস্থানে কি হবে? এক্স টাকা, অ্যান্সার এক্স টাকা। দেখো 2 নম্বরে কি বলেছে দেখো, দিয়েছে এক্স ভ্যারিজ 1/y হলে এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান হবে যখন, যখন কি সেটা বলছে। তাহলে আমরা এক্স প্লাস এক্স বাই ওয়াই, ঠিক আছে, এটার মান, এটা আমরা সরলীকরণ করি এবং এক্স প্লাস ওয়াই এর মান বের করার চেষ্টা করি। তো চলো, এক্স ভ্যারিজ 1/y, তাহলে কি আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই। কে কি? কে ইকুয়াল টু ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু কে, কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে, এক্স এর সাথে ওয়াই আর কে, মানে এক্স ওয়াই ইকুয়াল টু কে, এটা আমরা পেলাম। এবার দেখো আমরা এক্স এক্স প্লাস ওয়াই এর মান কি করে বের করব? তো আমরা সেটাকে ফর্মুলা দিয়ে বের করি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার করলাম। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy, আমরা মান নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা আমরা করলাম। ঠিক আছে, তাহলে শুধু এক্স প্লাস ওয়াই এর মান কি হবে? শুধু এক্স প্লাস ওয়াই, আমরা তো হোল স্কোয়ার মান এখানে চাইনি, শুধু এক্স প্লাস ওয়াই এর মান চেয়েছে, তাহলে √ওভার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy। ঠিক আছে, এইবারে আমরা একটা মান ধরে দেখব যে কখন এই মানটা, ঠিক আছে, এক্স ওয়াই থাকবে না, কখন এক্স ওয়াই থাকবে না, আমি একটা মান পাবো। ঠিক আছে, তাহলেই আমরা ক্ষুদ্রতম মান মানে এর একটা মান বের করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ধরি এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে আমাদের আসছে কত? কি আছে? তাহলে √ওভার এটা 0 হয়ে গেল, তার মানে মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ওটা আর মাইনাস থাকলো না, ঠিক আছে, মাইনাস ব্র্যাকেটে রাখলাম মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস, ওটা তো 0 হয়ে গেল, তাহলে কি থাকলো? ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তাহলে এটার কোনো মান বেরোলো না। ঠিক আছে, তাহলে আমরা কি করব? ওয়াই ইকুয়াল টু 0 ধরি, যদি ওয়াই ইকুয়াল টু 0 ধরি, ওয়াই ইকুয়াল টু 0 ধরি তাহলে কি হবে? ওয়াই ইকুয়াল টু 0 ধরলে তাহলে এবার কি হবে? ওয়াই এর জায়গায় 0, তাহলে √ওভার এটা এখানে লিখবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √ওভার, তাহলে এখানে কি হবে? এখানে ওয়াইটা 0 হয়ে গেল, তার মানে এক্স স্কোয়ার, এটা ওয়াই 0 মানে পুরোটাই 0, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে, এর কোনো মান বেরোচ্ছে না। তাহলে আমরা কি ধরবো? এবার আমরা ধরবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, যদি এটা ধরে দেখি তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর মান 0 হয়ে গেল, √ওভার এক্স মাইনাস ওয়াই এর মান 0, তার মানে 0 স্কোয়ার 0 প্লাস
তাহলে পেলাম কত 4xy। তাহলে আমরা পেলাম কত 4xy0 প্লাস 4xy মানে 4xy। তাহলে এটা পেলাম কি রুট অফ xy এর মান k, তাই তো, তার মানে 4k। xy এর মান কি, xy এর মান xy ইকুয়াল টু k, তাহলে আমরা k বসালাম। তাহলে আমরা কি পেলাম 4। আমরা কি জানি রুটের মধ্যে যদি দুটো সংখ্যা থাকে তাহলে রুট উঠে যায়, একটা সংখ্যা বসে, তোমরা সবাই জানো। তাহলে √4 কে আমরা লিখতে পারি 2 রুট কে, 2 রুট কে। তাহলে কেটা ধ্রুবক, তাহলে আমরা একটা মান পেলাম। কখন, যখন x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হলো। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হবে, এটাও লিখতে পারো, অথবা x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হলে ওয়াইটাকে যদি আমরা উপাশে নিয়ে যাই তাহলে x ইকুয়াল টু ওয়াই। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে x ভ্যারিজ 1/y হলে x প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান তখনই হবে যখন x ইকুয়াল টু ওয়াই হবে। 2-3 নম্বর বলেছে কি দুটি দ্বিঘাতকরণীর যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে করণী দুটি পরস্পর কি করণী, ড্যাশ করণী। ঠিক আছে, তাহলে কি বলেছে দুটি দ্বিঘাতকরণীর যোগফল এবং গুণফল কি হলে একটি মূলদ সংখ্যা। প্রথমে আমরা জানবো মূলদ সংখ্যা কি। দেখো মূলদ সংখ্যা, আচ্ছা মূলদ সংখ্যা লিখিয়ে দিই। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা যেমন √4। তাহলে √4 কে আমরা করণীয় নিরসন করতে পারি। তাহলে কি হবে √2 × 2 মানে ইকুয়াল টু শুধু 2। তাহলে এই 2টা হলো মূলদ সংখ্যা, অর্থাৎ যার উপর রুট থাকবে না। যদি আমরা √5 লিখি তাহলে 5 কি একটা মূলদ সংখ্যা না, কেন, কারণ কি 5টাকে আমরা করণীয় নিরসন করতে পারছি না। তাহলে আবার √36 কিন্তু একটা মূলদ সংখ্যা, √64 একটা মূলদ সংখ্যা, 9 একটা মূলদ সংখ্যা, এরকম। অর্থাৎ যেটা করণীয় নিরসন করার পরে কোনো রুট থাকবে না। ঠিক আছে, কোনো তার মাথার উপর কোনো রুট থাকবে না, সেটা হলো মূলদ সংখ্যা। যাই হোক, এবার মেইন অঙ্কে ফিরি। এটা সবাই জানো, কিন্তু সব ধরনের স্টুডেন্ট তো তোমরা আছো, ওইখানে যাতে সবার সুবিধা হয় ওইখানে একটু ডিটেলসে বলছি। ভিডিও একটু বড় হলেও তোমরা দেখো, তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, এবার দেখো আমরা তাহলে ধরে নিই, কি ধরে নেব, একটা করণীর সেট ধরে নিই। তাহলে ধরি করণীটা ধরলাম 4 প্লাস √3, আরেকটা ধরলাম 4 মাইনাস √3। ঠিক আছে, এটা দুটি করণী ধরে নিলাম। তাহলে দুটি করণীর যোগফল, তাহলে আগে যোগ করি 4 প্লাস √3 প্লাস 4 মাইনাস √3। এই দেখো √3 কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে 8। তার মানে এটা কিন্তু একটা মূলদ, আমরা ঠিক করণী ধরেছি। এবার আমরা, এটা আমাদের মূলদ সংখ্যা বেরোলো। এবার আমরা কি গুণ করব, এটার এই দুটোর গুণ করব। তো 4 প্লাস √3 আর 4 মাইনাস √3, এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, এটা হয় মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা সবাই জানো, তাই তো, তাই তো। তাহলে এবার কি হবে, 4 a স্কোয়ার হলো 16, আর এটা যদি থাকে তাহলে রুট উঠে যাবে 3। তাহলে তাহলে কত হবে 12, তাই তো, 13, 12 13, হ্যাঁ 13। তাহলে এটাও কি বেরোলো, একটা মূলদ সংখ্যা। তাহলে আমাদের এই করণীয় নিলেশন ঠিক আছে। এইবারে দেখো এটা আমরা ঠিক করণীয় ধরেছি। তাহলে দেখো এখানে আছে প্লাস √3, এবার এটাকে যখন এই এটার পরে মাইনাস √3 হয়ে গেল, ঠিক আছে, মাইনাস √3 হয়ে গেল, কিন্তু মূলদ সংখ্যার সাইন একই থাকলো, তাহলে এটাকে বলে অনুবন্ধী করণী। ঠিক আছে, অনুবন্ধী তোমরা অনেকেই জানো, √b, এটার অনুবন্ধী করণী তখনই হয় যখন এটা হয়, অর্থাৎ যখন যেটা
অমূলদ সংখ্যা, ঠিক আছে, মূলদ নয় যেটা, সেটার অপোজিট সাইন যখন হয় সেটাকে বলে অনুবন্ধী করণী, ঠিক আছে। তাহলে এর উত্তর কি হবে? এই করণী দুটি পরস্পর অনুবন্ধী, অনুবন্ধী করণী বা পূরক করণী, অনেক সময় কিন্তু পূরক করণী বলে এটাকে, করণী, আর ইংলিশে বলে কনজুগেট। তাহলে তোমরা কি লিখবে? দুইয়ের শূন্য স্থানে অনুবন্ধী করণী। তোমরা কিন্তু অবশ্যই অঙ্কটি করিয়ে দেখাবে। 2-4 নম্বর আছে, দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে কিন্তু পরস্পর 3টি কোণের অনুপাত 1:2:5 দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা মনে করো একটা বৃত্ত, যদিও হয়নি আঁকা, তাও ধরে নাও এটা একটা বৃত্ত। তো এখানে এই বৃত্তস্থ এটা চতুর্ভুজ, ঠিক আছে। তো চতুর্ভুজের নাম দেয়নি, আমরা ধরে নিলাম এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি। এবার লিখি আমরা বৃত্তস্থ চতুর্ভুজের। তো ধরি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের তিনটি কোণ দিয়েছে, তিনটি কোণের মান x, মানে 1x 2x আর 5x। যেহেতু অনুপাত দিয়েছে, তাহলে আমরা এক্সাক্ট নাম্বারটা কিন্তু আমরা লিখতে পারবো না। প্রথম কোণের মান 1, দ্বিতীয় কোণের মান 2, তৃতীয় কোণের মান 5 লিখতে পারবো না। তার সঙ্গে আমরা কিন্তু কোনো কিছু একটা অ্যালফাবেট ধরে নেব, ঠিক আছে। তাহলে আমরা 1x 2x আর 5x ধরলাম, ঠিক আছে। এটা ধরলাম। এবার দেখো, মনে করো এটা 1x, এই বি কোণের মান, এটার মান 2x, আর সি কোণের মান, এটার মান 5x, ঠিক আছে। এবার বলেছে কি চতুর্থ কোণটির মান কত, মানে এই কোণটির মান কত, ঠিক আছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ কোণ এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা অ্যাঙ্গেল হিসেবে লিখলাম, বি মানে হলো এবিসি, ঠিক আছে। তোমরা অ্যাঙ্গেল লিখতে সবাই জানো, এডিসি এরকম করে অ্যাঙ্গেল লিখতে হয়। তো আমাদের কি হবে, এক্স প্লাস, মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, তার মানে কি এক্স প্লাস 5x ইকুয়াল টু 180 ডিগ্রি হবে, তাই তো? কারণ অ্যাঙ্গেল এ এর মান হলো এক্স ডিগ্রি, অ্যাঙ্গেল সি এর মান হলো 5x, তাই তো? তাহলে কি হবে 6x ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো? এবার x ইকুয়াল টু 180 ডিগ্রি ডিভাইড বাই 6। তাহলে এটা যদি এটা দিয়ে আমরা ডিভাইড করি তাহলে 30 হবে। তাহলে x এর মান কি পেলাম? x এর মান পেলাম 30 ডিগ্রি। ওকে, তাহলে দেখো প্রথম কোণের মান কত? প্রথম কোণের মান x ডিগ্রি মানে 30 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণের মান 2x, মানে 2 × 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণের মান কত হবে? 5 × 30 ডিগ্রি ইকুয়াল টু 150 ডিগ্রি, তাই তো? তাহলে আমাদের তিনটে কোণ, আমাদের চেয়েছে কত? চতুর্থ কোণের মান কত? চতুর্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল ডি এর মান বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি? অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো? তাহলে অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি, তাহলে অ্যাঙ্গেল ডি 180 ডিগ্রি মাইনাস বি মানে হলো দ্বিতীয় কোণ অর্থাৎ 60 ডিগ্রি, 2x, তাই তো? 60 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমরা 60 ডিগ্রি মাইনাস করি তাহলে 120 ডিগ্রি। তো চতুর্থ কোণের মান কত হবে? চতুর্থ কোণের মান ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে শূন্য স্থানে কি হবে? 120 ডিগ্রি, 120 ডিগ্রি।
ওকে, আশা করি বুঝতে পেরেছো। না বোঝার কিছুই নেই এটা। শুধু মনে রাখবে কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি সমষ্টি 180 ডিগ্রি, ব্যাস। কি দিয়েছে 2-এর 5 নম্বরে দিয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি কোন বিন্দু দিয়ে যাবে, বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। এইবারে দেখো সমকোণী ত্রিভুজের, এটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ। এবার অতিভুজকে ব্যাস ধরে তোমরা কিন্তু এই জায়গাটা ফোকাস করবে, অর্থাৎ এইটাকে যদি পুরো মাপ নিয়ে করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ অতিভুজকে ব্যাস নিয়ে ধরে করতে বলেছে, তাহলে ব্যাসার্ধ হবে তার হাফ, তাই তো? তাহলে তোমরা এখানে যদি আমরা পয়েন্ট করে একটা বৃত্ত আঁকি, তাহলে সেটা এই সমকোণী বিন্দুর এই যে এখান দিয়ে যাবে, যদি আমরা এই মানে সমকোণিক বিন্দুর উপর দিয়ে যাবে, ঠিক আছে? সমকোণিক বিন্দু দিয়ে, তাহলে কি হবে সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে? বিন্দু দিয়ে যাবে, এগুলো সব সমকৌণিক বিন্দু। এই যে এটা যদি আমার আঁকাটা হয়নি ঠিকঠাক, ঠিক আছে? সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, ওকে? তোমরা তাহলে এটা হয়ে গেল 2-এর 5 নম্বর হয়ে গেল। এবার আমরা 2-এর 6 নম্বর করব। এবার দেখো 2-এর 6 নম্বরে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান হলে, তাহলে কি হবে? তাহলে শীর্ষ শঙ্কুটির শীর্ষকোণের মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা একটা শঙ্কু আঁকি। এটা একটা শঙ্কু, ঠিক আছে? তাহলে এটা হবে হাইট, উচ্চতা, ওকে? কি বলেছে এবার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ, এই যে এটা হলো ভূমির ব্যাসার্ধ, এটা উচ্চতা, এই দুটো সমান বলেছে, ঠিক আছে? তাহলে মনে করো আমরা এটাকে ধরলাম ও, এটাকে এ, এটাকে বি ধরলাম, মনে করো এই বিন্দুকে, ঠিক আছে? এবং তারপরে এটা এই কোণটা, এই কোণটা আমরা ধরে নিলাম আলফা কোণ, ঠিক আছে? তাহলে এই পুরো কোণটা যদি শীর্ষকোণ হয় তাহলে এটা অর্ধ শীর্ষকোণ, তাই তো? তাহলে আমাদের এই পুরো শীর্ষকোণের মান চেয়েছে, তাহলে আমরা অর্ধ শীর্ষকোণ আলফা ধরে নিয়েছি, ঠিক আছে? যাই হোক আমরা আবার লিখবো সমস্ত কিছু। তাহলে কি হবে, আমরা ওয়ে, ওয়েটা তাহলে কি হবে, ওয়ে হলো উচ্চতা, ওয়ে হলো উচ্চতা, তাহলে আর ওবি এবি, ওবি হলো ব্যাসার্ধ, ওবি হলো কি ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে? ভূমির ব্যাসার্ধ। এবার বলে দিয়েছে কি, বলে দিয়েছে ওএ ইকুয়াল টু ওবি, মানে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান। তাহলে এবার দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, ঠিক আছে? কি হয়েছে, যার এই এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে? সমকোণ। তাহলে লিখি এটা, কি লিখবো, অ্যাঙ্গেল এই ত্রিভুজ এ ও বি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? লিখলাম। এবার আমরা কি, এই যে অর্ধ শীর্ষকোণটাকে আমরা আলফা ধরেছি, সেটাও লিখব, ধরি অর্ধ শীর্ষকোণ ইকুয়াল আলফা, ঠিক আছে? অর্ধ শীর্ষকোণ আলফা। এবার আমরা ত্রিভুজ এ ও বি থেকে পাই, কি পাই, আমরা একটা লম্ব পেয়েছি, একটা ভূমি পেয়েছি। তাহলে ভূমি, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে ট্যান আলফা লিখতে পারি। অনেকে বলতে পারো যে আমাদের তো ত্রিকোণমিতি নেই, এটা ত্রিকোণমিতি, জাস্ট এই জিনিসটা আমরা ইউজ করো। এবার ট্যান মানে কি, ট্যান মানে হলো ভূমি, এই যে ভূমি বাই লম্ব, ঠিক আছে? তাহলে আমরা ভূমিটা কি ওবি আর লম্বটা কি ওএ, এটা মানে হলো ট্যান, তাই তো? তাহলে ভূমি বাই লম্ব এটা ইকুয়াল 1, তাহলে ভূমি বাই লম্ব কত, 1। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু 1 পেলাম। তাহলে 1 এর 1 মানে আমরা কি জানি,
আমরা জানি ট্যান আলফা ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি, 1 মানে হলো 45, ট্যান 45 ডিগ্রি মান 1, তাহলে ট্যান ট্যান কেটে গেল। দেখো এই ট্যান ট্যান কাটার মানে শুধু আলফার মান পাওয়ার জন্য এটা এনেছি, ঠিক আছে, 45 ডিগ্রি। এটা কিন্তু ত্রিকোণমিতিক যে তোমাদের যেটা এই বছরের সিলেবাসে নেই সে ধরনের কিন্তু অঙ্ক না, জাস্ট এই আলফার মান পাওয়ার জন্য ট্যানটাকে নিয়ে আসলাম। তাহলে আলফা অর্থাৎ অর্ধশীর্ষকোণের মান পেলাম। তাহলে অর্ধশীর্ষকোণের মান কত পেলাম? 45 ডিগ্রি পেলাম, ঠিক আছে। তাহলে শীর্ষকোণের মান কত হবে? শীর্ষকোণের মান 2 ইন্টু আলফা অর্থাৎ 2 ইন্টু 45 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা হলো ফাইনাল উত্তর 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 2-এর 6 নম্বর আমাদের হয়ে গেল। 3 নম্বর প্রশ্নে দেখো কি আছে, বার্ষিক শতকরা সত্য মিথ্যা নির্ণয় করো। 3 নম্বর প্রশ্নে সত্য মিথ্যা নির্ণয় করো। তো 3-এর 1 নম্বরে দেখো, বার্ষিক শতকরা সুদের হার একই হলে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদের তুলনায় সরল সুদ বেশি হবে, ঠিক আছে। এটা কি বেশি হবে কি? যদি বেশি হয় তাহলে সত্য, আর যদি বেশি না হয় তাহলে মিথ্যা। ওকে, তাহলে আমরা মূলধন একই, তাই তো, সরল সুদের হার একই, তাহলে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের কোনটা বেশি সেটা আমাদের বের করতে হবে, তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। চলো তাহলে ধরি আসল। আসল ইকুয়াল টু পি, তাই তো, সুদের হার একই থাকবে, আর পার্সেন্ট সময় ইকুয়াল টু টি, ওটা চক্রবৃদ্ধি সুদে এন ধরে, তো আমরা টি ধরবো এখানে, যেহেতু আমাদের সরল সুদও নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এই 3টে জিনিস আমাদের সেম থাকবে। তো এবার আমরা সরল সুদ নির্ণয় করব। সরল সুদ I equal to P into T into R by 100, তাই তো। তাহলে P এর মান P, তাই তো, P আর হলো সময়, দেখো সময় তো কত দিয়েছে? 1 বছর ইকুয়াল টু 1 বছর, এটা 1 বছর দিয়েছে সময়, তাই না। এখানে আমরা টি লিখবো না, সময়টা সময় টি ইকুয়াল টু 1 বছর বলে দিয়েছে, ঠিক আছে। এটা আমি লিখিনি আগে, তোমরা লিখে নিও, 1 বছর বলে দিয়েছে সময়টা। দেখো ভালো করে দেখো, এখানে সময় 1 বছর বলে দিয়েছে, 1 বছরের মূলধন, এই যে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে সময় 1 বছর, তাহলে পি ইন্টু টি এর মান 1 হয়ে গেল, তাহলে আর এর মান তো নেই কোনো, তাহলে কি হলো পি আর বাই 100, তাই তো। এটা হলো সরল সুদ, তার সরল সুদ কত হলো? পি আর বাই 100 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ এটা মনে করে ধরলাম I1, তাহলে I1 এর চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100, উপরে হলো এন, কিন্তু আমরা টি লিখলাম, ঠিক আছে, যেহেতু আমরা ওখানে টি লিখেছি, মাইনাস পি, এখানে যেহেতু শুধু টি লিখেছি, যে টি, এটা তো আর এন লিখিনি, এখানে এন লিখে কোনো অসুবিধা নেই। পি ইন্টু 1 প্লাস আর বাই 100, উপরে টি এর মান 1 মাইনাস পি, তাহলে এবার এটা গুণ করে দেবো এই দুজনের সাথে, তাহলে 1 এর সাথে পি গুণ করলে পি, তাহলে এর সাথে হলো পি আর, তাই তো, এর সাথে হবে বাই 100 মাইনাস পি, তাহলে মাইনাস পি প্লাস পি কেটে গেল, তাহলে থাকলো কি পি আর বাই 100, তাহলে সরল শুধু পি আর বাই 100 আর চক্রবৃদ্ধি শুধু পি আর বাই 100, তাহলে আই ইকুয়াল টু I1 হবে, মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হবে, তাহলে সরল সুদের তুলনায় যে চক্রবৃদ্ধি সুদ বেশি বলেছে, তাহলে এটা মিথ্যা, তাহলে 1 নম্বর কি হলো? মিথ্যা। ওকে, 2 নম্বর বলেছে √3 - 5
এর অনুবন্ধীকরণ এই তো বলেই দিয়েছি আগে। তো অনুবন্ধীকরণে কীভাবে নির্ণয় করে, শুধুমাত্র যেটা অমূলদ সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ যার উপরে রুট আছে তার চিহ্নটা বদলে যায়, অর্থাৎ এর অনুবন্ধীকরণে। তাহলে অনুবন্ধীকরণে কী হবে, অনুবন্ধী, ও ওখানে মনে হয় রস্বীকার দিয়েছিলাম, তাহলে বন্দি নয় দীর্ঘিকার হবে, ঠিক আছে, তোমরা বানানটা ঠিক করে নিও। তাহলে অনুবন্ধীকরণে কী হবে, অনুবন্ধীকরণী হবে তাহলে -√3 -5, তোমরা কিন্তু আবার প্লাস করে দিও না, কারণ কি, যদি a প্লাস √b এটার অনুবন্ধীকরণই করি তাহলে a -√b হবে, ঠিক আছে, অথবা -√c - a, তাহলে অনুবন্ধীকরণে কী হবে, c - a, অর্থাৎ এই এর সাইনটা পরিবর্তন হবে, যার উপরে রুট আছে তার সাইনটা পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে এর এর অনুবন্ধীকরণে কী হবে, -√3 -5, তাহলে কি সেটা লিখেছে, লেখেনি, ওখানে কী লিখেছে √3 + 5, তাহলে পুরো এটাও মিথ্যা। 3 নম্বরে বলেছে কি, বলেছে a এর মূলধন b এর মূলধনের অর্ধেক, তাহলে a ও b এর লভ্যাংশের অনুপাত কত হবে, ঠিক আছে। তো চলো, তাহলে a:b, ঠিক আছে। এবার a এর মূলধন b এর মূলধনের অর্ধেক, অর্থাৎ b যদি 2 দেয় তাহলে a দেবে 1, b যদি 4 দেয় a দেবে 2, মানে b যা দিয়েছিল a তার অর্ধেক দিয়েছে, তাহলে এই তো অ্যান্সার বেরিয়ে গেছে। তাহলে লাভ কী হবে, লাভও সেরকম মূলধন যেমন দেবে লাভও তেমন সেই অনুপাতে পাবে, তাই না। তাহলে এখানে হবে 1:2, এখানে কি দিয়েছে 2:1, তাহলে এটাও মিথ্যা। সব কেন মিথ্যা হচ্ছে বলো তো। 3-4 নম্বরে বলেছে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার গুণফল 64 হলে দ্বিতীয় সংখ্যাটি হবে 4। চলো, তাহলে 3টি ক্রমিক সমানুপাতি ধরে নিলাম, ঠিক আছে, ধরি সমানুপাতি a b c, ঠিক আছে, সমানুপাতি সংখ্যা কি ধরলাম a b c, তাহলে যদি সমানুপাতি হয় তাহলে কি হবে a/b = b/c, ঠিক আছে। তাহলে এটা এবার কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে হবে b² = ac। তাহলে বলেছে এর গুণফল কি, এর গুণফল বলেছে 64, অর্থাৎ a × b × c = 64, ঠিক আছে। ভালো করে লিখি, 64টা কেটে গেল, a × b × c = 64, ঠিক আছে। 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার গুণফল 64 বলেছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা একটু যদি সাজিয়ে লিখি, b × ac = 64, এরকম লিখতে পারি তো। তাহলে ac = 64/b, এটা লিখতে পারি। ac এর মান কত, তাহলে 64/b, তাহলে এখানে ac এর মানটা বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ac এর মান কি লিখব, b² = 64/b, কারণ কি ac = 64/b, ঠিক আছে, সেই মানটা আমরা বসিয়েছি। তাহলে কোনাকুনি গুণ করলে হবে কি b³ = 64, তাই তো, এটা নিচে 1 আছে, কোনাকুনি গুণ করলাম, তাহলে b³ = 64। তাহলে পরের লাইন কি লিখতে পারি, b³ = 64 কে আমরা কি লিখতে পারি, 64 কে আমরা লিখতে পারি 4 × 4 × 4, তাহলে 64 হয় তো, তাহলে 4 এর কিউব লিখতে পারি। তাহলে আমরা কি জানি, তাহলে আমরা পাবো হলো b = 4, কেন, a⁴n = b⁴ যদি n হয় তাহলে আমরা n ক্যান্সেল হয়ে গিয়ে a = b হয়, তো সেই রকম এই কিউব ক্যান্সেল হয়ে গিয়ে b = 4 হলো। তাহলে কি বলেছে এখানে অ্যান্সার,
দ্বিতীয় সংখ্যাটি, বিটা কোন সংখ্যা? দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যাটি বি, দ্বিতীয় সংখ্যাটি 4, তাহলে এটা এখানে উত্তরে তাই দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যাটি 4, তাহলে এটা হলো সত্য। এই একটা পেলাম সত্য। 3-5 নম্বরে বলেছে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে তারা সর্বসম হবে। এরকম তোমাদের একটা থিওরেম আছে, মানে উপপাদ্য আছে, তাহলে এটা সঠিক, সত্য। ঠিক আছে, দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে তারা সর্বসম হবে, এটা সত্য। ঠিক আছে, তাও আমরা কি করব, এটাকে ডাইরেক্ট সত্য লিখবো না, আমরা প্রুভ করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, 5 নম্বরের কথা হলো 3-5, তাহলে আমরা লিখব ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে আমরা দুটো ত্রিভুজ নিলাম, একটা ত্রিভুজ নিলাম এ বি সি, আর একটা ত্রিভুজ নিলাম, কি নিলাম, ভালো হয়নি আঁকা, তাও তোমরা লিখে নিও, পি কিউ আর, এই দুটো ত্রিভুজ আমরা নিলাম। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে বলেছে এটা দুজন, এটা সদৃশ ত্রিভুজ, তাই তো, সদৃশ ত্রিভুজ মানে সিমিলার। তাহলে ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ পি কিউ আর, যদি তাই হয় তাহলে আর বলেছে এদের এরিয়া মানে ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান, তাই তো। ওকে, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল ইকুয়াল টু 1, তাই তো। 1 হলে এটা কোনাকুনি গুণ করলে ইকুয়াল হয়। তাহলে এবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি লিখতে পারি আমরা, লিখতে পারি, যেহেতু এরা সদৃশকোণী ত্রিভুজ, তাই তো, তাহলে আমরা এটা এ বি আর পি কিউ, অর্থাৎ এ বি স্কোয়ার বাই পি কিউ স্কোয়ার, এই তো, ইকুয়াল টু বিসি স্কোয়ার বাই কিউ আর স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার বাই পি আর স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে এই এই ত্রিভুজটা ইকুয়াল টু কি 1, তাই তো। ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ পি কিউ আর, এই দুটোর ক্ষেত্রফল ইকুয়াল টু 1 হলেই তো এরা দুটো সমান হবে, তাই না, এদের দুটো ক্ষেত্রফল সমান হবে কোনাকুনি গুণ করলে। তাহলে আমরা এটা লিখতে পারি এ বি স্কোয়ার বাই পি কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, তাই তো। তাহলে কি পেলাম, এ বি ইকুয়াল টু পি কিউ। আবার কি লিখতে পারি, বিসি স্কোয়ার বাই কিউ আর স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে বিসি ইকুয়াল টু কিউ আর। আবার এদিকে পেলাম এসি স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এসি ইকুয়াল টু পি আর। দেখো এই দুটো ত্রিভুজের এবি ইকুয়াল টু পি কিউ, বিসি ইকুয়াল টু কিউ আর, এসি ইকুয়াল টু পি আর, সবাই এটা 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 সমান হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর এস 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 শর্তানুসারে। তাহলে কি হবে, এদের ক্ষেত্রফল দুটো সমান হলে তাহলে এদের
এরা সর্বসমও হবে। তাহলে 3/5 কি? 70। 6 নম্বর কি বলেছে? 6 নম্বর বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকের আয়তন 3 গুণ হবে। ঠিক আছে, করে দেখি দ্বিগুণ করলে 3 গুণ হয় কিনা আমরা দেখি। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু r একক। ঠিক আছে, গোলকের আয়তনের সূত্র মনে আছে তোমাদের? আয়তনের সূত্র, আয়তন v ইকুয়াল টু 4/3 পাই r কিউব। অবশ্যই ঘন একক লিখবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, ঘন একক। ঠিক আছে, আর ইংলিশ লিখলে কিউবিক ইউনিট। এটা গেল প্রথম ক্ষেত্রে। এবার কি বলেছে? এটা বাড়িয়েছে, তাই তো, দ্বিগুণ করেছে। গোলকের আয়তন কি করলো? দ্বিগুণ করলো। তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে গোলকের ব্যাসার্ধ বাড়িয়েছে, তাই তো। ব্যাসার্ধ বাড়িয়ে কি করেছে? তাহলে ব্যাসার্ধ যদি বাড়ায় তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 2r একক। তাহলে গোলকের আয়তন কি হবে? সবার পারার কথা। তাহলে আয়তন হয়ে যাবে 4/3 পাই, তাহলে এখানে হবে 2r তার কিউব ঘন একক। ঠিক আছে, তাহলে এখানে 4/3 পাই ইন্টু, এবার এটাকে আমরা 2 এর কিউব মানে 8r কিউব ঘন একক লিখতে পারি। ঠিক আছে, তোমার প্রতিবার ঘন একক লিখবে কিন্তু। তাহলে এবার আমরা কি লিখতে পারি? 8 ইন্টু 8কে আমরা আগে লিখলাম 4/3 পাই আর কিউব ঘন একক, তাই তো। 8 ইন্টু 4/3, এই 4/3, এই পাই লিখলাম আর কিউব, তাই তো। 8কে জাস্ট আগে লিখেছি, গুণ আকারে একটু এদিক ওদিক সাজিয়ে লিখেছি। তাহলে 8, এই যে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু ভি, তাই তো। তাহলে 8v, তাহলে কত গুণ হলো? 8 গুণ। তাহলে কি? 8 টাইমস 8 গুণ। যদি আমরা ব্যাসার্ধ 8 থেকে যদি 2r করি, মানে ব্যাসার্ধ ডবল করে দিই, তাহলে সেটা হবে 8 গুণ। আয়তন কি হবে? 8 গুণ। তাহলে আচ্ছা, ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো এই অবধি আমি এই ফার্স্ট ভিডিওতে করছি। এবার সেকেন্ড 4 নম্বরের যে 12খানা অঙ্ক আছে সেটা আরেকটা ভিডিওতে দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপরে যদি তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, অথবা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট লিখে জানাও। আমি তোমাদের ডাউট 100% ক্লিয়ার করে দেবো।